সুপ্রিয় ছাত্র বন্ধুরা, আসসালামু আলাইকুম। থার্ড উইক অফ ডেভেলপমেন্টে অনেকগুলো ইম্পর্টেন্ট ঘটনা ঘটে, যেরকম ফর্মেশন অফ প্রিমিটিভ স্ট্রিক, গ্যাস্ট্রুলেশন, ফর্মেশন অফ নটোকর্ড, এস্টাবলিশমেন্ট অফ বডি অ্যাক্সিস, নিউরোলেশন, এরকম আরও অনেক কিছু আছে। তো তাহলে এই যে এদের ডিফেক্টিভ ফর্মেশন বা এস্টাবলিশমেন্টের কারণে কিন্তু অনেক ডেভেলপমেন্টাল অ্যানোমালিস হয়ে থাকে। আরেকটা জিনিস হচ্ছে যে যেহেতু এই সময়টা গ্যাস্ট্রুলেশন হয়, সেই জন্য এই সময়টা কিন্তু টেরাটোজেনিক ইফেক্টের জন্য একটি ভেরি সেন্সিটিভ পিরিয়ড। সুতরাং আমাদের থার্ড উইক অফ ডেভেলপমেন্টের সাথে জড়িত ক্লিনিক্যাল কোরিলেশনসগুলো ভালো করে জানা দরকার। চলো শুরু করা যাক। ক্লিনিক্যাল কেস 1। একজন প্রেগনেন্ট লেডি এসেছেন সিভিয়ার নর্সিয়া অ্যান্ড ভমিটিং নিয়ে, সাথে আছে পারভাইজানাল ব্লিডিং। তার ব্লাড টেস্ট করে দেখা গেল যে প্লাজমা এইচসিজির কনসেন্ট্রেশন অনেক বেশি। আল্ট্রাসাউন্ডের মাধ্যমে দেখা গেল যে তার ইউটেরাসের ভেতরে গ্রেপ লাইক ক্লাস্টার অফ টিস্যু পাওয়া যাচ্ছে। এখন তার কী হয়েছে? এই কন্ডিশনটিকে বলে হাইডেটিফর্ম মোল বা মোলার প্রেগনেন্সি। এখন আমরা একটু অ্যানাটমিক্যালি এক্সপ্লেইন করার চেষ্টা করি। এখানে 21 ডেজের একটি এমব্রায়োকে দেখানো আছে, বাইরের দিকে দেখানো আছে ট্রোফোব্লাস্টের লেয়ার, এবং এ পর্যায়ে ট্রোফোব্লাস্টটির মধ্যে তৈরি হয়েছে টার্সিয়ারি ভিলাই। আমরা জানি ভেতরে সাইটোট্রোফোব্লাস্ট এবং বাইরে সিনসিশিও ট্রোফোব্লাস্ট মিলে যে ভিলাইটি তৈরি হয় তাকে আমরা বলছি প্রাইমারি ভিলাই। এটি থাকে থার্ড উইকের শুরুর দিকে। পরবর্তীতে থার্ড উইকের মাঝামাঝি এর ভেতরে মেজোটার্মের কোড ঢুকে যায়, তখন আমরা তাকে বলছি সেকেন্ডারি ভিলাই। এরপরে মেজোটার্মাল কোরের ভিতরে যখন ব্লাড ভেসেল তৈরি হয় তখন আমরা তাকে বলছি টার্সিয়ারি ভিলাই। টার্সিয়ারি ভিলাই আবার দুই রকম আছে। দেখো অ্যারো দিয়ে দেখানো হয়েছে কোরিওনিক প্লেট থেকে সাইটোট্রোফোব্লাস্টিক শেল পর্যন্ত ভার্টিক্যালি যে ভিলাইটা, এটাকে বলা হচ্ছে স্টেম ভিলাই বা অ্যাঙ্করিং ভিলাই। আর দেখো দুপাশে ব্রাঞ্চ হয়ে যে গেছে তাদেরকে বলা হচ্ছে টার্মিনাল ভিলাই বা ফ্রি ভিলাই। এখন দেখো ম্যাটার্নাল সাইনোসয়েড থেকে ব্লাড ইন্টারভিলাস স্পেসে চলে আসে, এবং ইন্টারভিলাস স্পেস আর টার্মিনাল ভিলাই বা ফ্রি ভিলাইয়ের মধ্যে গ্যাসেস এক্সচেঞ্জ ঘটে বা নিউট্রিশনাল ম্যাটেরিয়ালসের এক্সচেঞ্জ ঘটে। আর বাইরের দিকে যে সাইটোট্রোফোপ্লাস্ট শেলটি আছে তার কাজ কি? এটি এন্ডোমেট্রিয়ামের ভেতরে এমব্রায়োকে অ্যাঙ্কর করে রাখতে সহযোগিতা করে। এখন ভিলাইকে যদি আমরা ক্রস সেকশনে কাটি তাহলে এরকম একটি চেহারা দেখতে পাবো। বাইরের দিকে আছে সিনসিশিও ট্রোফোব্লাস্ট, তার ভেতরে আছে সিঙ্গেল সেল লেয়ার সাইটোট্রোফোব্লাস্ট, এবং তার ভেতরে আছে মেজোটার্মের কোর। এই মেজোটার্মের কোরের ভিতরেই তৈরি হয়েছে ব্লাড ভেসেলস। এতক্ষণ আমরা দেখলাম একটি নর্মাল ট্রোফোব্লাস্ট এবং ভিলাইয়ের চেহারা। এখন এই ভিলাইগুলো যদি ভাস্কুলারাইজ না হয় তাহলে তারা পরবর্তীতে ডিজেনারেট করে এবং তারা রিপ্লেসড হয়ে যায় এরকম ফ্লুইড ফিল্ড সিস্টিক স্ট্রাকচার দিয়ে। এই কন্ডিশনটাকেই বলা হচ্ছে হাইডেটিফর্ম মোল বা মোলার প্রেগনেন্সি। এখন আমরা এই কন্ডিশনটিকে একটু জেনেটিক্যালি এক্সপ্লেইন করার ট্রাই করি। মোস্ট অফ দ্য কেসেস এই ঘটনাটি ঘটে যে দেখো স্পার্মে ক্রোমোজোমের সংখ্যা আছে 23, ডান দিকে অ্যারো দিয়ে দেখানো হয়েছে, আর ফিমেল প্রোনিউক্লিয়াসটি হয় তৈরি হয়নি, না হয় ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে। তাহলে জাইগোটে যে 46 ক্রোমোজোম তৈরি হচ্ছে তার পুরোটাই হচ্ছে স্পার্মের ক্রোমোজোমের ডুপ্লিকেশনের মাধ্যমে অথবা দুইটি স্পার্ম মিলে তৈরি হচ্ছে। সেক্ষেত্রে ইন্টায়ার জিনোমটি হচ্ছে প্যাটার্নাল। আর যেহেতু ম্যাটার্নাল ক্রোমোজোম এখানে নেই তাহলে এখানে এমব্রায়োব্লাস্টও তৈরি হবে না, এবং ট্রোফোব্লাস্টের হাইপারপ্লাসিয়া ডেভেলপ করে এবং এরকম একটি কন্ডিশন তৈরি করে। প্রত্যেক 1000 প্রেগনেন্সির মধ্যে একটি মোলার প্রেগনেন্সি দেখা যায়। ক্লিনিক্যাল কেস 2। এই ছবিটিতে একটি বাচ্চাকে দেখানো হয়েছে। দেখো বাচ্চার অর্গানগুলো এরকম, অর্থাৎ বাচ্চার দেখো স্প্লিন অনেক কয়টা, একে বলে পলিস্প্লেনিয়া। আর দেখো হার্টের পজিশনটাও অ্যাবনর্মাল, হার্টের অ্যাপেক্সটা ডান দিকে ফেস করে আছে। এই কন্ডিশনটিকে বলা হচ্ছে হেটেরোট্যাক্সি। এখন আমরা এটিকে অ্যানাটমিক্যালি এক্সপ্লেইন করার চেষ্টা করব। আমরা জানি যে থার্ড উইক অফ ডেভেলপমেন্টের একটি মেজর ইভেন্ট হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ বডি অ্যাক্সিস। সেটা হয় অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র কোন দিকটা হবে সেটা নির্ধারণ, রাইট এবং লেফট কোন দিক হবে, এবং কোন দিকটা হবে ডরসাল কোন দিকটা ভেন্ট্রাল সেটা নির্ধারণ। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি এমব্রায়োনিক ডিস্ককে লাল রং দিয়ে দেখানো হয়েছে। এটা হচ্ছে প্রিমিটিভ নোড এবং প্রিমিটিভ স্ট্রিক। এখন প্রিমিটিভ নোড থেকে এক্সপ্রেসড হয় FGF8।
সেটা আবার এক্সপ্রেস করে নোডালকে। এই নোডালের এক্সপ্রেশনটা লেফট সাইডে রেস্ট্রিক্টেড হয় 5-HT বা সেরোটোনিনের মাধ্যমে। আবার ডান দিকে দেখো যে মোনোঅ্যামিনো অক্সিডেজ আছে, সেটা আবার 5-HTকে ডান দিকে ডিগ্রেড করে ফেলে, অর্থাৎ 5-HTর কনসেন্ট্রেশনকে ডান দিকে বাড়তে দেয় না। আর দেখো মিডলাইনের স্ট্রাকচার যে নটোকর্ড আছে সেখান থেকে এক্সপ্রেসড হয় সনিক হেজহগ এবং লেফটি, এরা আবার নোডালের এক্সপ্রেশনকে মিডলাইনে ক্রস করতে দেয় না। এখন 5-HT একটা সিগন্যালিং ক্যাসকেডের মাধ্যমে অ্যাক্টিভেট করে PIT-X2-র এক্সপ্রেশনকে। PIT-X2ই হচ্ছে মাস্টার জিন ফর রাইট অ্যান্ড লেফট প্যাটার্নিং। এর মাধ্যমে নির্ধারিত হয় যে আমাদের বডির যে ইন্টারনাল অর্গানগুলো আছে সেগুলোর প্যাটার্নিংটা কীরকম হবে। এই ছবিটিতে দেখি ইন্টারনাল অর্গানগুলোর পজিশন কেমন আছে, নর্মাল আছে, তাই না? এটাকে বলা হয় সাইটাস সলিটাস। সলিটাস মানে হচ্ছে নর্মাল পজিশনে আছে। পরবর্তী ছবিতে দেখো যে ইন্টারনাল অর্গানগুলো হয়ে গেছে জাস্ট আগেরটার মিরর ইমেজ, অর্থাৎ লিভার লেফটে চলে গেছে, স্টোমাক ডান দিকে চলে গেছে, স্প্লিন চলে এসেছে ডান দিকে, এরকম অর্গানগুলো মিরর ইমেজ তৈরি করেছে। এই কন্ডিশনটাকে বলা হচ্ছে সাইটাস ইনভার্সাস। এক্ষেত্রে সার্ভাইভাল রেট ভালো, তবে এই সাইটাস ইনভার্সাস 20% ক্ষেত্রে অ্যাসোসিয়েটেড হয় অ্যাবনর্মাল সিলিয়া ফর্মেশন দিয়ে। রেসপিরেটরি ট্র্যাক্টের সিলিয়াগুলো অ্যাবনর্মাল হয়, জেনিটাল ট্র্যাক্টের সিলিয়াগুলো অ্যাবনর্মাল হয়, সেক্ষেত্রে ডেভেলপ করে সাইনোসাইটিস, ব্রঙ্কিয়েকটেসিস এবং ইনফার্টিলিটি। এই কন্ডিশনটিকে বলা হয় কার্টার জেনার সিনড্রোম। আরও একটি কন্ডিশন আছে, এই ছবিটিতে দেখো যে স্প্লিন অনেকগুলো, হার্টের অ্যাপেক্সের ডিরেকশন রাইট সাইডে। এই ছবিটি আমরা শুরুতেও দেখিয়েছিলাম। এভাবে রাইট এবং লেফট এক্সিসের প্যাটার্নিংয়ের ডিসরাপশনের কারণে এক বা একাধিক অর্গান যদি রিভার্সড অবস্থানে যায়, কিন্তু সব অর্গান রিভার্সড পজিশনে যায় নেই, এরকম কন্ডিশনটাকে বলা হচ্ছে সাইটাস অ্যাম্বিগুয়াস বা হেটেরোট্যাক্সি, এবং এটি মোর ডেঞ্জারাস, সার্ভাইভাল রেট কম। এই হেটেরোট্যাক্সি আবার দুই ধরনের হতে পারে। বাইল্যাটারালিটি যদি লেফট দিকে হয় সেক্ষেত্রে ডেভেলপ করে মাল্টিপল স্প্লিন বা পলিস্প্লেনিয়া, আর যদি রাইট সাইডে হয় সেক্ষেত্রে কোনো স্প্লিনই ডেভেলপ করে না। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করো যে কিছু কিছু বাচ্চা আছে তাদের কার্ডিয়াক অ্যাবনর্মালিটি এবং মাল্টিপল বার্থ ডিফেক্ট দেখা যায়। এটা কেন হচ্ছে? যে মা থেকে তারা জন্মলাভ করেছে তারা এই সেকেন্ড, থার্ড উইক এবং সাবসিকুয়েন্ট ইমব্রিয়নিক পিরিয়ড অফ ডেভেলপমেন্টে অ্যান্টিডিপ্রেসেন্ট এসএসআরআই খেয়েছে। এসএসআরআই মানে হচ্ছে সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাপটেক ইনহিবিটর। এরা সেরোটোনিনের কনসেন্ট্রেশন কমিয়ে দেয়, আর আমরা জানি সেরোটোনিন রাইট লেফট এক্সিস ফর্মেশনের জন্য একটি গুরুত্বপূর্ণ রোল পালন করে। সুতরাং এই সময়ে এই ড্রাগটি খাওয়া যাবে না, অথবা খেলেও ফিজিশিয়ানের পরামর্শ নিয়ে খেতে হবে। ক্লিনিক্যাল কেস 3। এই বাচ্চা দুটিকে দেখো, এদের কি নর্মাল মনে হচ্ছে? এদের কি সমস্যা হয়েছে? এদের কর্ডাল স্ট্রাকচারগুলো অ্যাবনর্মাল। দেখো হাইন্ড লিম্বগুলো ফিউজড হয়ে গেছে। এই কন্ডিশনটার নাম জানো তোমরা? একে বলে কর্ডাল ডিসজেনেসিস। আরেকটা নাম আছে সাইরেনোমেলিয়া। গ্রিক মিথোলজিতে সাইরেন নামে একটা ক্যারেক্টার আছে, তারা দেখতে মারমেইডের মতো, পাটা এরকম জোড়া লাগানো। তার নাম অনুসারে এই ডিজিজটিকে এরকম নামকরণ করা হয়েছে। এখন আমরা একে অ্যানাটমিক্যালি এক্সপ্লেইন করার চেষ্টা করি। দেখো এই ছবিটির সাথে তোমরা পরিচিত, যে এপিব্লাস্ট থেকে একটা সেলের প্রলিফারেশন এসে পরবর্তীতে দুটি এবং তারপর তিনটে লেয়ার তৈরি করছে। এখন যদি কোনো কারণে গ্যাস্ট্রুলেশনটা ডিসরাপ্টেড হয়ে যায়, যেরকম হতে পারে ম্যাটার্নাল ডায়াবেটিস অথবা অন্য কোনো কারণে, সেক্ষেত্রে কি হয়? দেখো যে আমরা দেখছিলাম যে এপিব্লাস্ট থেকে একটা সেলের পপুলেশন এসে তৈরি করে মেজোটার্ম, এবং এই মেজোটার্মগুলো আলটিমেটলি ডিফারেন্সিয়েটেড হয়ে তৈরি করে, দেখো অ্যারো দিয়ে দেখানো হয়েছে, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট মেজোটার্ম, তার মিডিয়ালি আছে পারাক্সিয়াল মেজোটার্ম এবং তার ল্যাটারালি ল্যাটারাল পেট মেজোটার্ম। ইন্টারমিডিয়েট মেজোটার্ম থেকে পরবর্তীতে তৈরি হয় ইউরোজেনিটাল সিস্টেম, এবং পারাক্সিয়াল মেজোটার্ম থেকে পরবর্তীতে তৈরি হয় সোমাইট, এবং পরবর্তীতে এক্সিয়াল স্কেলিটন এবং স্কেলিটাল মাসেল, এবং যে ল্যাটারাল পেট মেজোটার্ম এখান থেকে তৈরি হয় বডি ওয়াল। এখন যদি এই গ্যাস্ট্রুলেশন প্রসেসটি ডিসরাপ্টেড হয় তাহলে মেসোডার্মের ইনসাফিসিয়েন্ট ফর্মেশন হয়। সেক্ষেত্রে অনেক ধরনের সমস্যা তৈরি হচ্ছে, যেরকম দেখো হাইপোপ্লাসিয়া অ্যান্ড ফিউশন অফ লোয়ার লিম্বস, অর্থাৎ লিম্বার্ডের যে মেজোটার্ম সেটি তৈরি হয়নি। আবার দেখো ভার্টিব্রাল অ্যাবনর্মালিটিস হচ্ছে, রেনাল অ্যাজেনেসিস হচ্ছে, অ্যানোমালিস অফ জেনিটাল অর্গানস হচ্ছে।
এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। এই কন্ডিশনটাকে একত্রে বলে কর্ডাল ডিসজেনেসিস বা সাইরেনোমেলিয়া। ক্লিনিক্যাল কেস 4। এই ছবিটি দেখো, অ্যারো দিয়ে দেখানো হয়েছে এই জায়গাটিতে দেখো বাচ্চার ব্রেইনের ফর্মেশনটা ডিফেক্টিভ হয়েছে, অর্থাৎ ব্রেইনের একটা অংশ ফর্মেশন হয়নি। পরের ছবিটি দেখো, লাম্বোস্যাক্রাল রিজিয়নে নিউরাল টিউবটা ফিউজড হয়নি। এই কন্ডিশনটার একটা নাম আছে, একে বলে হচ্ছে নিউরাল টিউব ডিফেক্টস। এখন আমরা এক্সপ্লেইন করব কিভাবে এই ঘটনাটি ঘটল। এই ছবিটির সাথে আমরা পরিচিত, তাই না? এখানে 20 ডেজের একটি এমব্রয়ের ক্রস সেকশন দেখানো হয়েছে। দেখো নিউরাল ফোল্ড দুটি পরস্পরের সাথে মিলিত হওয়ার জন্য পরস্পরের কাছাকাছি আসছে। এখন একে যদি আমরা উপর থেকে দেখি তাহলে আমরা দেখতে পাবো এরকম একটি ডরসাল ভিউ। এটি দেখানো হয়েছে ডে 22-তে। এখানে দেখো যে সার্ভাইকাল রিজিয়নের নিউরাল ফোল্ড পরস্পরের সাথে ফিউজ করে গেছে এবং সেটা ক্র্যানিয়ালি এবং কর্ডালি এখান থেকে ফিউজ করা শুরু হয়েছে। পরবর্তীতে দেখো ডে 23-তে এরকম অবস্থা দেখাবে। এখানে দেখো নিউরাল ফোল্ডগুলো ফিউজ করে গেছে, কিন্তু অ্যান্টেরিয়রলি এবং পোস্টেরিয়রলি কিন্তু ফিউজ হয় এখনও বাকি আছে। এই যে অ্যারো দিয়ে দেখানো হয়েছে অ্যান্টেরিয়র, এই জায়গাটিকে বলে অ্যান্টেরিয়র নিউরোপোর। এটি সাধারণত ফিউজড হয় ডে 25-এ এবং অ্যারো দিয়ে দেখানো হয়েছে পেছনের এই অংশটিকে বলা হচ্ছে পোস্টেরিয়র নিউরোপোর। এটা ক্লোজড হয় ডে 28-এ। এখন দেখো অ্যান্টেরিয়র নিউরোপোরটি যদি ক্লোজ না হয় তো সেক্ষেত্রে কি হবে, যে ব্রেইনের একটা অংশ ফর্মেশন হবে না। এই কন্ডিশনটাকে বলা হচ্ছে অ্যানেনসেফালি। অ্যাকচুয়ালি মোর কারেক্টলি এটাকে বলা হচ্ছে মেরোএনসেফালি, অর্থাৎ ব্রেন পার্শিয়ালি অ্যাবসেন্ট। অ্যানেনসেফালি একটা মিসনোমার। এই কন্ডিশনটা কিন্তু ইনকম্প্যাটিবল টু লাইফ। আর দেখো পাশের ছবিটিতে দেখানো হয়েছে, দেখো সার্ভাইকাল রিজিয়নের নিচে এই অংশটিতে অর্থাৎ লাম্বার বা স্যাক্রাল রিজিয়ন, এই রিজিয়নটিতে নিউরাল টিউবের ক্লোজার ফেইলড হয়েছে। এই জন্য যে কন্ডিশনটা ডেভেলপ করে একে বলা হচ্ছে স্পাইনা বাইফিডা। এর আবার কতগুলো টাইপ আছে, আমরা নার্ভাস সিস্টেমের ডেভেলপমেন্ট পড়ার সময় এটা সম্পর্কে ডিটেলে জানবো। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জেনে রাখা দরকার যে ইউনাইটেড স্টেটসে প্রত্যেক 1500 বাচ্চার মধ্যে একটি বাচ্চা জন্মগ্রহণ করে নিউরাল টিউব ডিফেক্ট নিয়ে। পৃথিবীর বিভিন্ন দেশে এর রেট ভ্যারি করে, যেরকম চায়নাতে অনেক বেশি। আর দেখো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে 50 to 70% নিউরাল টিউব ডিফেক্ট প্রিভেন্ট করা সম্ভব ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন দিয়ে। যদি কোনো মহিলা 400 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড তার কনসেপশনের 3 মাস আগে এবং থ্রু আউট দ্য প্রেগনেন্সি ইনটেক করা কন্টিনিউ করে, তাহলে 50 to 70% নিউরাল টিউব ডিফেক্ট প্রিভেন্টেড হয়। ক্লিনিক্যাল কেস 5। এই ছবিটিতে দেখো একটি ফিমেল বাচ্চাকে দেখানো হয়েছে যেটা জন্মগ্রহণ করেছে একটা লার্জ টিউমার নিয়ে। টিউমারটা কোথায়? অ্যানাস এবং স্যাক্রামের মাঝামাঝি এই জায়গায়। এখন আমাদের বলতে হবে যে কন্ডিশনটার নাম কি। এটাকে বলে স্যাক্রোকক্সিডিয়াল টেরাটোমা। এই কন্ডিশনটি কেন হয়েছে আমরা এখন একটু এক্সপ্লেইন করার চেষ্টা করি। এটা হচ্ছে ডে 16-এর একটি এমব্রয়ের ডরসাল ভিউ। তোমরা দেখতে পাচ্ছ প্রিমিটিভ স্ট্রিক এবং প্রিমিটিভ নোডকে। এখন থার্ড উইক অফ ডেভেলপমেন্টের শেষের দিকে কিন্তু প্রিমিটিভ স্ট্রিকটি রিগ্রেস করা শুরু করে এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য 4th উইক এটা কিন্তু ডিসঅ্যাপিয়ার করে। এটা হচ্ছে নর্মাল কন্ডিশন। কিন্তু যদি প্রিমিটিভ স্ট্রিক ডিসঅ্যাপিয়ার না করে সেক্ষেত্রে একটি কন্ডিশন অ্যারাইজ করে, একেই বলছে স্যাক্রোকক্সিডিয়াল টেরাটোমা। সেক্ষেত্রে কি হয় যে দেখো যেহেতু প্রিমিটিভ স্ট্রিকের সেলগুলো প্লুরিপটেন্ট, সুতরাং এখান থেকে 3টি জার্ম লেয়ারের টিস্যুই অ্যারাইজ করবে। সুতরাং এখানে যে টিউমারটা তৈরি হবে সেখানে কি থাকবে, যেরকম একটোডার্ম থেকে তৈরি হয় নার্ভাস টিস্যু বা হেয়ার, সেটা থাকবে। মেজোডার্ম থেকে যেরকম মাসেল বোন তৈরি হয় এগুলো থাকবে। আবার এন্ডোডার্মের টিস্যু যেরকম রেসপিরেটরি এপিথেলিয়াম, ইন্টেস্টিনাল এপিথেলিয়াম এগুলো থাকবে। তাহলে আমরা এমব্রায়োলজিক্যাল ডেভেলপমেন্ট থেকে এই বিষয়টি এখন এক্সপ্লেইন করতে পারলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করো এবং পরবর্তী এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাইকে ধন্যবাদ।